সোনির লাখ টাকার ফোনগুলো নাকি ক্যামেরার জন্য অনেক বেশি সেরা এই ধরনের কথা অনেকেই বলে থাকে, কিন্তু রিয়েল লাইফের ব্যাপারটা একদমই ভিন্ন রকম হয়। আমি লাস্ট সোনির যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে গালাগালি খেয়েছি, কারণ সোনির ফোনগুলো আপনারা জানেন যে ক্যামেরা সেন্ট্রিক ফোন তৈরি করে এবং সোনির যে ডেডিকেটেড ক্যামেরাগুলো রয়েছে সেগুলো এখন মার্কেটের টপ ক্যামেরা, কারণ সোনির উপরে অন্য কেউ দাঁড়াইতেই পারছে না। তার উপর আইফোন কিংবা অ্যান্ড্রয়েডের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে লাইক ভিভো X200 Pro কিংবা হচ্ছে স্যামসাং S25 Ultra অথবা আইফোন, সবগুলোতেই কিন্তু সোনির যে সেন্সরগুলো রয়েছে সেগুলো ইউজ করা হয় ক্যামেরার জন্য, কিন্তু সোনির ফোনের ক্যামেরা এতটাও ভালো না। এবং এই কথাটা বলতে গিয়ে আপনাদের কাছে গালি খাই, এবং আজকেও আপনাদের কাছ থেকে গালি খাওয়ার জন্য নিয়ে এসেছি সোনি Xperia 1 Mark 4 যে ফোনটা রয়েছে সেটা। এইটার প্রাইস একসময় লাখ টাকা থাকলেও এখন আর লাখ টাকা নাই, এটার প্রাইস কিন্তু অনেকটাই ড্রপ করেছে। এইটার যদি আপডেট প্রাইস জানতে চান তাহলে গ্যাজেট ম্যানে একটা নক করতে পারেন। গ্যাজেট ম্যানের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, অথবা আপনি চাইলে যমুনা ফিউচার পার্কে থাকা তাদের ফিজিক্যাল শপেও আপনি গিয়ে একটু ভিজিট করতে পারেন যে এই সোনির Xperiaটা আসলে কেমন একটু এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন, অথবা প্রাইসটাও জেনে আসতে পারেন। আর এখন কারেন্টলি এটার প্রাইস কত সেটা আমি একটু ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। নাও কথা বলা যাক এটার ডিজাইন নিয়ে। সোনির ফোনগুলোর ডিজাইন বরাবরই সিমিলার হয়ে থাকে। সোনির যেই Xperia 5 সিরিজ রয়েছে কিংবা 1 সিরিজ রয়েছে অথবা 4 সিরিজ, প্রত্যেকটা সিরিজের ডিজাইন একই রকম, কোনো অবস্থাতেই কোনো ডিফারেন্স খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে সোনির ফ্ল্যাগশিপ লাইনআপ সোনি Xperia 1 Mark 4, এবং এটাও একসময় লাখ টাকা দাম ছিল। বাট এটার ডিজাইন নিয়ে নতুন করে বলার কিছু নাই, বাট এটার বিল্ড কোয়ালিটি কিন্তু একদমই টপ নচ লেভেলের ছিল। এর সামনে এবং পিছনের কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে, এবং এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, এবং এর পাওয়ার বাটনের কাছে দিয়ে দেখেন যে একদমই রং উঠে চলে গেছে। যেহেতু একটা ইউজড ফোন রং চলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু লাখ টাকার একটা ফোন থেকে এইভাবে রং উঠে গিয়ে অ্যালুমিনিয়ামের যে কালার রয়েছে সেই সিলভার কালারটা বের হয়ে আসা দেখতে একদমই বেমানান লাগছে। এবং এর আগে আমি সোনির প্রিন্ট নিয়ে এরকম প্রবলেম ফেস করি নাই, দেখলাম যে সবগুলোতেই কালার ঠিকঠাক থাকে, বাট এটা মনে হয় একটু রাফ ইউজ করা হয়েছে যার কারণে এই প্রবলেমটা হয়েছে। এই ফোনের ইনহ্যান্ড ফিল ছিল খুবই ভালো। এটা যেহেতু একটা লম্বাটে শেপের ফোন, খুবই স্লিম একটা ফোন, মানে এই দিক দিয়ে স্লিম না, একটু লম্বাটে শেপের, যার কারণে যে কোনো হাতেই কিন্তু খুব ইজিলি এঁটে যাচ্ছিল। এবং ডিসপ্লের দিকে তাকালেই দেখা যায় যে ডিসপ্লের উপরে এবং নিচের দিকে বড় বড় চিন বেজেল, এবং সোনির এটা একটা সিগনেচার, কারণ এই বড় বড় চিন বেজেলের নিচেই দুইটা স্টেডিও স্পিকার ইউজ করেছে, যেটা আপনার ইউটিউব ভিডিও প্লেয়িং কিংবা মিউজিক শোনার এক্সপিরিয়েন্সটাকে টোটালি চেঞ্জ করে দিবে। এবং এই সময়ের একটা ফোনে এসেও আপনি 3.5mm অডিও জ্যাক পাবেন, তার মানে বুঝতেই পারতেছেন যে এই ফোনটা মিডিয়া লাভারদের জন্য কতটা স্পেশাল। এবং এটা দিয়ে যখন আপনি অডিও শুনবেন, নর্মালি যে অন্য ফোনগুলো রয়েছে সেইগুলো থেকে এটার মধ্যে আপনি হাই রেজের অডিওগুলো প্লে করতে পারবেন, যেগুলো আমরা এক্সটার্নাল যে ডেকডঙ্গলগুলো রয়েছে কিংবা এক্সটার্নাল মিউজিক প্লেয়ার রয়েছে সেগুলো থেকে পেয়ে থাকি। আপনি সেম সেই ফিচারগুলোই কিন্তু সোনির Xperia প্রত্যেকটা ফোনেই পেয়ে যাবেন। এই ফোনটার বটমের দিকে আসলে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, এবং মেইন মাইক্রোফোন, তার পাশে সিম ট্রে রয়েছে। এবং সোনির ফোনগুলো সিম ট্রেটাকে ইজেক্ট করার জন্য আপনাকে কোনো অবস্থায় সিম ইজেক্টর পিন দরকার হবে না। আপনি নক দিয়ে যদি আপনি টান দেন তাহলে এই যে সিম ইজেক্টরটা কিন্তু বের হয়ে আসবে। এবং সোনির এখন যে লেটেস্ট ফোনগুলো রয়েছে সেইগুলোতেও এখন পর্যন্ত SD কার্ডের সাপোর্ট রয়েছে, আপনি চাইলে কিন্তু এক্সটার্নাল মেমোরি আপনি ইউজ করতে পারবেন। এবং যদি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় দেখেন যে একটা ডেডিকেটেড শাটার বাটন ইউজ করা হয়েছে, যেটা সোনির প্রত্যেকটা ফোনেই থাকে। এবং এইটা আমার কাছে খুব বেশি একটা ইউজফুল যে মনে হয় ব্যাপারটা এরকম না। এবং এই জায়গা থেকেই কিন্তু এখন আইফোন পর্যন্ত কপি করেছে, তো সেই জায়গায় এটাকে ইউজফুল বলা যায়। বাট এটা দিয়ে যখন আমি এভাবে ছবি তুলতেছিলাম সেই ছবিগুলো কেন জানি একটু শেকি আসতেছিল, এবং ছবিতে মোটামুটি ব্লার চলে আসতেছে, কারণ এই জায়গায় যখন আপনি প্রেসার দিয়ে ছবি তুলবেন তখন ফোনটা একটু শেক করে, তখন এই প্রবলেমটা ফেস করতে হয়। তারপরে দেখতে পারবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। কিন্তু সোনির ফোনগুলো নিয়ে আমি বরাবরই একটা কমপ্লেন করি যে ভলিউম রকারের সাইজটা অনেক ছোট হয়, যার কারণে ফিল করা যায় না যে আসলে এটা ভলিউম বাটন নাকি পাওয়ার বাটন। ভুলে দেখা যায় যে প্রচুর পরিমাণের মিস টাচ হয়। আরেকটা প্রবলেম খুঁজে পেলাম, সেটা হচ্ছে যে এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে সেটা তো পাওয়ার বাটনে দেওয়া হয়েছে, এবং এটা অটোমেটিকলি রিড করতে থাকে। আপনি যখন পকেটে রাখবেন, আপনি ফ্ল্যাট সার্ফেসে রেখে দিচ্ছেন, দেখা যায় যে এটা অটোমেটিক রিড করতেছে। ফোন হাতে নিলে এটা কেন জানি রিড করে ফেলে। তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে এটার কারণে পাসওয়ার্ড দেওয়া লাগে। এই দেখেন যে আমার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অলরেডি দেওয়া আছে, বাট এটা দিয়ে আনলক করতে পারতেছে না। তো এই প্রবলেমটা আই থিঙ্ক যে সবাই ফেস করবেন। দেন যদি টপ সাইডে আসেন তাহলে এই জায়গায় নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে, এবং তার পাশে 3.5mm অডিও জ্যাক, যেটা নিয়ে একটু আগেই কথা বললাম, এবং লেফট সাইডে কিছুই থাকছে না। সোনির ফোনগুলো যেহেতু ক্যামেরার জন্য স্পেশাল এবং ক্যামেরা সেন্ট্রিক ফোন বানায়, তাহলে এটা শুরুতেই আমরা ক্যামেরা নিয়ে কথা বলি। এটার মধ্যে একটা 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা 24mm ফোকাল লেন্থ, এবং এটার অ্যাপারচার f1.7। নর্মালি দেখবেন যে আমাদের অন্য রিভিউগুলোতে ফোকাল লেন্থ এবং অ্যাপারচার নিয়ে আমরা কথা বলি না, বাট সোনির ফোন নিয়ে একটু কথা বলতেই হয়। তারপরে আপনি একটা 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স পেয়ে যাবেন, যেটার অ্যাপারচার f2.3, এবং এইটা 85mm। এবং এই 85mm যে ফোকাল লেন্থটা রয়েছে, এই টেলিফোটো লেন্সটা মোবাইলের ভিতর থেকে কিন্তু ফিজিক্যালি মুভ করতে পারে, এবং ফিজিক্যালি মুভ করে 125mm আপনার একটা ফোকাল লেন্থ দিবে, যেটা 3.5x থেকে 5.2x পর্যন্ত অপটিক্যালি জুম করতে পারে। এই ধরনের ফিজিক্যাল মুভমেন্ট করা যে টেলিফোটো পেরিস্কোপ লেন্সগুলো রয়েছে সেগুলো সোনির ফোন ছাড়া আমরা অন্য কোনো ফোনে দেখি না। এই টেলিফোটো লেন্সটা একটু স্পেশাল, এবং এটাকে একটু স্পেশাল ভাবে আমি রোস্ট করতে চাই বলতে পারেন, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। দেন আপনি একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন, যেটা 16mm, এবং এটার অ্যাপারচার f2.8।
3.2। আপনি যদি এর মেইন লেন্সের ছবিগুলো দেখেন তাহলে দেখবেন যে ছবিগুলো মোটামুটি ভালোই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে এবং কালারটা একদমই ন্যাচারাল, ক্লোজ টু ন্যাচারাল আমি বলবো না, একদমই টোটালি ন্যাচারাল। এবং এই ছবিগুলো আশা করি যে যারা ফটোগ্রাফার আছেন তারা পছন্দ করবেন এবং পরবর্তীতে যারা লাইটরুম কিংবা স্ন্যাপচ্যাটের মতো অ্যাপগুলো দিয়ে এডিট করে আপনাদের মন মতো করে কালার দিতে চান তাদের জন্য একটা বেস্ট চয়েস। বাট বাই ডিফল্ট যখন আপনি এটা দিয়ে ছবি তুলবেন তখন আপনার কাছে ছবিগুলো ভালো লাগবে না এবং যারা রেডি টু আপলোড ছবি চান তাদের কাছেও আই থিঙ্ক এগুলো ভালো লাগার কথা না, কারণ দেখবেন যে অনেক বেশি কন্ট্রাস্টি ছবি দিচ্ছিল এবং ডার্ক যে এরিয়াগুলো রয়েছে সেগুলোর ডিটেল একদমই খুঁজে পাওয়া যাচ্ছিল না, একদম ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ডার্কটাকে আরো বেশি ডার্ক করে দেয়। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। বাট ন্যাচারাল কালার দিচ্ছে এইটা ভালো লাগে, কিন্তু এত বেশি ন্যাচারাল আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তারপর আমি কালারের একটু শিফটিং দেখতে পেলাম। আমি যখন এর মেইন লেন্স থেকে 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্সটাতে চলে আসলাম, এখন এই ছবিগুলো একটু দেখেন যে মেইন লেন্সের সাথে কিন্তু মিলতেছে না, কালারটা আরেকটু মনে হচ্ছে যে ওয়ার্ম হয়ে গেছে এবং এই জায়গায় মোটামুটি ক্লোজ টু ন্যাচারাল ছবি দেওয়া ট্রাই করতেছে। কোনো অবস্থাতেই কিন্তু স্যাচুরেটেড কিংবা ওভার কালারফুল ছবি কিন্তু আমরা পাচ্ছি না। এবং সত্যি বলতে এই ধরনের ছবি ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করে না, কারণ বেশিরভাগ সময় এখন মানুষজন একটু কালারফুল ছবি চায়, সোশ্যাল মিডিয়া রেডি ছবিটাই সবাই আশা করে থাকে। বাট সোনির ফোনগুলো যারা কিনবে তারা হয়তো একটু স্পেশাল এবং ফটোগ্রাফি কেন্দ্রিক মানুষ, তারা এটা কিনে হয়তো বা স্যাটিসফাইড হবে। কিন্তু যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এবং রোস্ট করবো বলতেছিলাম সেটা হচ্ছে এর পেরিস্কোপ টেলিফোটো লেন্সটা। এই লেন্সটা খুবই বাজে একটা লেন্স। আমি যখন মেইন লেন্স থেকে টেলিফোটো লেন্সে শিফট করি তখন আমার মনে হচ্ছিল যে আমি শীতের দিনের কুয়াশার মধ্যে কোনো একটা ছবি তুলতেছি, এত পরিমাণের ফগি ছবি তুলতেছে, কোনো অবস্থাতেই শার্পনেস খুঁজে পাচ্ছিলাম না এবং ডিটেলের তো কোনো আগামাতাই খুঁজে পাচ্ছিলাম না। এটা তো কথা বলতেছি 3.5x এর যেটা সেটা নিয়ে, এবং 3.5x থেকে যখন আপনি 5.2x এ শিফট করবেন তখন অবস্থা তো আরো খারাপ হয়েছে এবং দেখতে কোনো অবস্থাতেই মনে হয় না যে এটা ইউজফুল ছবি, এটা একদমই ইউজলেস ছবি তোলে। তারপরেও যারা কমেন্ট করবেন যে আমার ডিভাইসটা ভালো না, হইতেও পারে। আমি পরবর্তীতে আরেকটা রিভিউ করা ট্রাই করবো 2-1 মাস পরে যে আসলে এই ডিভাইসটার প্রবলেম ছিল কিনা, তো তখন আশা করি যে বোঝা যাবে। এখন আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা আমার ডিভাইসের প্রবলেম থাকতে পারে, না হলে একটা পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্সে যাওয়ার পরে এতটা ঘোলাটে টাইপের ছবি এবং এতটা কুয়াশার মতো ছবি আমি কখনোই পাই নাই। তো এটার ক্যামেরা নিয়ে আমি কোনো অবস্থাতেই স্যাটিসফাইড না। দেন যদি আমরা পোর্ট্রেট নিয়ে কথা বলি, এর পোর্ট্রেটটা খুবই বাজে ছিল। এটার মধ্যে টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে টেলিফোটো লেন্স দিয়ে ভালো পোর্ট্রেট তোলার কথা, বাট এটা দিয়ে এতটাও ভালো পোর্ট্রেট তোলা যাচ্ছিল না। মেইন লেন্স দিয়ে ছবি তোলার সময়ও দেখা যায় অনেক সময় এজ ডিটেক্ট মিস করতেছে, অনেক সময় এজ ডিটেক্ট করতে পারে না এবং ব্লারিনেসটাও কেমন জানি মানে ন্যাচারাল মনে হচ্ছিল না, খুবই আনন্যাচারাল মনে হচ্ছিল, যেটার কারণে আমি একটু বেশি ডিস্টার্ব হলাম। এবং একটা লাখ টাকার ফোন থেকে অবশ্যই এর থেকে আরো অনেক বেশি কিছু আমরা আশা করি। নাও কথা বলা যাক এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এর ফ্রন্টেও কিন্তু সেম ভাবে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এবং এটা দিয়ে ছবি তোলার পরে আমার নিজের কনফিডেন্স অনেকটাই হারায় গেছে। যদিও কনফিডেন্স আগে থেকেও ছিল না, এখন একটু বেশি হারায় গেছে, কারণ এটার ছবিগুলো এতটাই ডার্ক ছিল। ছবিটা বেশিরভাগ সময় দেখা যাচ্ছিল যে মানে আমার পছন্দ হচ্ছিল না। যারা একদমই ন্যাচারাল ছবি পছন্দ করেন, অ্যাটলিস্ট সেলফির ক্ষেত্রেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিজের সেলফি তুলবেন, এইটার মধ্যেও যারা ন্যাচারাল কালার খুঁজে দেখেন তারা আশা করি যে পছন্দ করতে পারেন। বাট আমার কাছে এতটা আহামরি ভালো লাগে না, কেমন জানি অনেকটাই ফ্যাকাশে টাইপের ছবি দিচ্ছিল এবং নিজেরকে এরকম ফ্যাকাশে দেখতে আসলেই ভালো লাগে না। তাছাড়া ওইটা ডাইনামিক রেঞ্জ এতটাও ভালো ছিল না। দেখা যায় যে সূর্য যদি পিছনের দিকে থাকে মানে আপনাকে নিজেকে খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা অবস্থা। ডাইনামিক রেঞ্জটা অ্যাটলিস্ট আরেকটু ভালো হতে পারতো এবং শার্পনেস কিংবা ডিটেলের দিকেও আরেকটু নজর দেওয়ার দরকার ছিল। তো আর ফ্রন্ট ক্যামেরাটাও একদমই এভারেজ লেভেলের ছিল। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা দিয়ে আপনি 4K 120 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এইটার ভিডিও নিয়ে যদি বলি, না ভিডিও নিয়ে তো এইভাবে বলতে হবে না, এর ভিডিও নিয়ে আমরা আউটডোরে গিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে Sony Xperia 1 Mark IV আলট্রাওয়াইডের ভিডিও। এটা আলট্রাওয়াইড দিয়ে কিন্তু 0.7x এ ভিডিও করা যায় এবং হাতে রেখে ভিডিও করলে এরকম একটা ভিডিও পাবেন এবং অডিওটাও কিন্তু এটা দিয়ে রেকর্ড হচ্ছে এবং 4K 30 FPS এ কিন্তু আপনি এর যে অ্যাপটা রয়েছে মানে ডেডিকেটেড যে অ্যাপটা থাকে সেটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। কিন্তু যদি আপনি 4K 120 FPS এ ভিডিও রেকর্ড করতে যান তাহলে আবার এটার যে সিনেম্যাটিক অ্যাপটা রয়েছে সেটা দিয়ে আপনাকে ভিডিও রেকর্ড করতে হবে। তো এটার ভালো ব্যাপার হচ্ছে যে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা অবস্থায় আপনি কিন্তু লেন্সে শিফট করতে পারবেন। তো আমরা এখন হচ্ছে এর আলট্রাওয়াইড থেকে মেইন লেন্সে শিফট করব। এটা হচ্ছে এর মেইন লেন্স এবং মেইন লেন্স থেকে যদি আমরা এখন আবার টেলিফোটো লেন্সে যাই, এইটা হচ্ছে টেলিফোটো জুম লেন্সটা যেটা রয়েছে সেটা। এই যে দেখেন টেলিফোটোতে যাওয়ার পরে কেমন যেন একটু ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। এই যে টেলিফোটো লেন্স দিয়ে এখন ভিডিওটা হচ্ছে। তো এটাকে আপনি কিন্তু চাইলে পেরিস্কোপি যে জুমটা রয়েছে সেটা কিন্তু করতে পারবেন। এই যে এই জায়গায় কিন্তু 5.4 এ যদি যান তখনই কিন্তু এর যে পেরিস্কোপ লেন্সটা রয়েছে সেটা ভিতর থেকে ফিজিক্যালি জুম হবে এবং ডিজিটালি কিন্তু আপনি এটাকে 15x পর্যন্ত জুম করতে পারবেন। তো 15x পর্যন্ত ঠিকঠাকই আছে, বাট এটা আমার কাছে অ্যাটলিস্ট খুব একটা ভালো লাগে নাই। এই যে দেখেন মেইন লেন্সটা মোটামুটি ভালোই শার্প, বাট যখন আমি পেরিস্কোপ লেন্সটাই যাচ্ছি তখনই দেখেন যে কেমন একটু ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে এবং ডিটেল একদমই নাই বললেই চলে। তো এইটার ভিডিও নিয়ে অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। তো আপনারা যারা ভিডিওর জন্য এই ডিভাইসটা কিনতে যাচ্ছেন তারা একটু চাইলে কমেন্ট করতে পারেন যে আপনাদের কাছে ভিডিও স্যাম্পলটি কেমন লেগেছে। Sony Xperia 1 Mark IV এই ফোনটা কিন্তু 2022 সালে সোনি মার্কেটে আনে এবং 2022 সালের যে জনপ্রিয় SoC ছিল এবং ফ্ল্যাগশিপ যে চিপসেটটা ছিল সেটাই হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 এবং স্ন্যাপড্রাগন 8 Gen 1 নিয়ে নতুন করে বলার কিছু নাই। S22 তে ইউজ করা হয়েছে। 2022 সালে যত ফ্ল্যাগশিপ ফোন ছিল প্রত্যেকটা
ফোনে এই এসওসিটা ইউজ করেছে, এই 2025 সালের মাঝামাঝি সময়ে এসেও এখনো পারফরমেন্স খুবই ভালো দিচ্ছে। বলবো না যে একদমই টপ নচ লেভেলের পারফরমেন্স দিচ্ছে, বাট এই ফোনগুলো ইউজড মার্কেটে যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে সেই প্রাইস রেঞ্জের পারফরমেন্সে একদমই টপ নচ দিচ্ছে। আপনি যদি ডেডিকেটেডলি গেমিং এর জন্য এই ডিভাইসটি নিতে চান, আপনি খুবই স্মুথলি গেমিং করতে পারবেন এবং এই বাজেটে আমার কাছে মনে হয় না যে গেমিং এক্সপিরিয়েন্সের জন্য সোনিকে স্কিপ করে অন্য কোনো ডিভাইসে যাওয়ার দরকার আছে। কিন্তু প্রবলেম যে জায়গায় সেটা হচ্ছে এটা সফটওয়্যার নিয়ে। যদিও কিনা সোনির ইউআইটা অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের মতো, কিন্তু স্টক অ্যান্ড্রয়েডের মধ্যেও তারা কিছু কাস্টমাইজেশন করেছে এবং প্রচুর পরিমাণের ব্লুটুথ ঢুকাই দিয়েছে, যেগুলোর কারণে দেখা যায় যে বাগবাল্যকে ভরপুর হয়ে গেছে। ইভেন এইটাতে আপনি কবে আসলে সফটওয়্যার আপডেট পাবেন, লাস্ট সিকিউরিটি আপডেট কবে দিছে, সফটওয়্যার আপডেট আপনি আদৌ পাবেন কিনা, এই ধরনের কোনো ইনফরমেশন পাওয়া যায় না। তো সফটওয়্যার সাপোর্টের ব্যাপারটা আপনার পকেটে রেখে তারপরে আপনাকে এই ডিসিশনটা নিতে হবে যে আসলে সোনি ডিভাইসগুলো আপনি কিনবেন কিনা। সোনি ফোনের ডিসপ্লেগুলো বরাবরই একটু স্পেশাল হয়ে থাকে এবং তারা ইউনিক কিছু করার ট্রাই করে। সেই ইউনিকের ফলেই আমরা দেখতে পারি উপরে নিচে বিশাল বড় বড় চিন বেজেল, যেটা দেখতে খুবই খুবই আগলি লাগে। দুইটা স্পিকার বসায় দেওয়ার জন্য এত বড় বড় চিন বেজেলটা আমি কোনো অবস্থাতেই স্যাক্রিফাইস করব না। আমি বলবো যে সোনিকে এটা ফিক্স করার জন্য, যদিও কিনা আমি জানি না সোনি আমার ভিডিও জীবনে দেখবে কিনা, তো আপনাদেরকে অ্যাটলিস্ট বলতে পারি যে আমার ওপিনিয়নটা কি। আমার ওপিনিয়ন হচ্ছে যে উপরে নিচে এত বড় বড় বেজেল আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে না। স্পিকারের দিক দিয়ে যদি একটু স্যাক্রিফাইস করা লাগে আমি সেটা করতেও রাজি আছি, বাট এত বড় স্যাক্রিফাইস আমি ডিসপ্লের দিক দিয়ে অ্যাটলিস্ট করতে পারবো না। এই জায়গায় 6.5 ইঞ্চের একটা ওলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে আপনি 1 বিলিয়ন কালার সাপোর্ট পাবেন। তার মানে হচ্ছে এটা একটা 10 বিট প্যানেল এবং 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এটার ডিসপ্লে নিয়ে আমি কোনো অবস্থাতেই কমপ্লেন করবো না। তো একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লে যেরকম হওয়ার দরকার এই ডিসপ্লেটা ঠিক তেমনই। কিন্তু সোনির ফোনগুলোর সবথেকে বড় কমপ্লেন যেটা, সেটা হচ্ছে গ্রিন লাইন পড়ে যাওয়া। সোনির ফোনগুলোতে আমরা লাস্ট ইয়ারে দেখেছি যে গণহারে গ্রিন লাইন পড়েছে সোনি এক্সপিরিয়া 5 মার্ক 3 মার্ক 4 যে ফোনগুলো রয়েছে সেগুলোতে। তো সেই জায়গায় এসে সোনি এক্সপিরিয়া 1 মার্ক 4 এর মধ্যে গ্রিন লাইন এখন পড়তেছে কিনা সেটা নিয়ে আমি কোনো ইনফরমেশন পাই নাই। পরবর্তীতে যদি কারো ফোনে পড়ে থাকে কিংবা অলরেডি পড়ে গেছে, চাইলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন কিংবা এই ভিডিও নিচে চাইলে কমেন্ট করতে পারেন, যাতে করে মানুষজন জানতে পারে এটার ডিসপ্লের কি অবস্থা। তাছাড়া ওভারঅল এটা ডিসপ্লে আমার কাছে ভালোই লেগেছে। এটার ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিওটাও কিন্তু ভিন্ন, অন্যান্য ফোনের সাথে কিন্তু নর্মালি মিলবে না। এটা হচ্ছে 21:9 অ্যাসপেক্ট রেশিওর একটা ডিসপ্লে, যার কারণে একটু লম্বাটে শেপের। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে মুভি টুভি দেখার ক্ষেত্রে কিংবা ইউটিউবে ভিডিও প্লেব্যাক করার ক্ষেত্রে এটা অনেক বেশি কাজে দেয় এবং একদম ফুল স্ক্রিনে এটাতে ভিডিও দেখা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম অ্যাসপেক্ট রেশিওর হওয়ার ফলে ম্যাক্সিমাম অ্যাপগুলোতে কিছু সাইড থেকে কেটে যায়। স্পেশালি ফেসবুক অ্যাপের মধ্যে আমি অনেকবার দেখেছি যে টেক্সট কেটে গেছে কিংবা মেসেঞ্জারের মধ্যে একটু প্রবলেম হয়। তো সেইগুলো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে এই ধরনের উইয়ার্ড একটা অ্যাসপেক্ট রেশিওর কারণে। যেহেতু এটা একটা 3 বছর পুরাতন ফোন, যার কারণে ব্যাটারি ব্যাকআপ নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত। এটার মধ্যে একটা 5000 mAh এর ব্যাটারি ইউজ করা আছে। ব্যাটারি নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড এবং এই ফোনটা থেকে আপনি এখন অনায়াসে 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এটার বয়স কিন্তু 3 বছর প্লাস হয়ে গেছে এবং আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটা মোটামুটি ভালো ইউজ হয়েছে, যার কারণে এটা থেকে আমি 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। এটা দিয়ে আপনি টেনে টুনে একদিন পার করতে পারবেন, তার থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাবেন না। আর এই ডিভাইসগুলো কিনতে গেলে আপনি তো কখনোই চার্জার পাবেন না, শুধু ডিভাইসটা কিনতে হবে। এটা সর্বোচ্চ 30 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, যার কারণে চার্জ হতেও মোটামুটি ভালোই সময় লাগে। এটা থেকে যদি 6-7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেতাম তাহলে বেশি ভালো লাগতো, বাট একটা 3 বছর পুরাতন ফোন থেকে এটা কখনোই আশা করা যায় না। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে সোনি এক্সপিরিয়া 1 মার্ক 4 এই ডিভাইসটা আপনি কিনবেন কিনা। যারা স্পেশালি ক্যামেরার জন্য জানেন যে সোনি ক্যামেরার জন্য অনেক বেশি স্পেশাল ক্যামেরা সেন্ট্রিক ফোন বানিয়ে থাকে, তাদেরকে আমি কোনো অবস্থাতে সাজেস্ট করবো না। যারা চিন্তা করেন যে সোনি একটা ভালো ব্র্যান্ড, আপনার হাতে একটা ব্র্যান্ডের ফোন থাকবে, তাদেরকে সাজেস্ট করবো যে আপনি জাস্ট একটা ব্র্যান্ড ইউজ করতেছেন। বাট এটার পারফরমেন্সের কারণে আমি সাজেস্ট করতে পারি এবং ডিসপ্লেটাও ভালো লেগেছে। বাট আবারও বলতেছি, ক্যামেরা আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে নাই এবং ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজার জন্য যদি আপনি এইটাই খুঁজে পান তাহলে আপনি একবার চাইলে ট্রাই করতে পারেন, বাট আমি এখন পর্যন্ত রিকমেন্ড করছি না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি এই ভিডিওতে আমি প্রচুর পরিমাণে গালি খেয়েছি। আল্লাহ হাফেজ।